কি অবস্থা ভাই ব্রাদার? বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা আজকে আমরা দেখে ফেললাম, ব্রাজিল ভার্সেস মরক্কো। আর এই ম্যাচটার রেজাল্ট হয়েছে 1-1। আর রেজাল্টটা দেখে আপনার মতামত অনুযায়ী কে বেশি হতাশ এবং কে বেশি আনন্দিত আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনই একটা কমেন্ট করে ফেলুন। আর চলুন বিস্তারিত আলোচনা করি যে এই ম্যাচটাতে ফায়দা হয়েছে কার এবং লস হয়েছে কার। খেলার একদম শুরুর দিকে দুই দলই পজিশন বেস ফুটবল খেলতেছিল, মানে কাউন্টার অ্যাটাক একদমই নাই বলা চলে। দুই দলই পজিশন বেস ফুটবল খেলতেছিল। ম্যাচের ফার্স্ট অ্যাটাক নিয়েছে ব্রাজিল ম্যাচের 12 মিনিটে। এর আগ পর্যন্ত একটা সিঙ্গেল অ্যাটাকও নিতে পারে নাই ব্রাজিল। আর সেই অ্যাটাকটাও নিয়েছে ভিনিসিয়াস জুনিয়র, যেটা কিনা ইন্ডিভিজুয়াল একটা অ্যাটাক ছিল। আর ভিনিসিয়াস অ্যাটাক নিয়েছে, মানে ব্রাজিলে অ্যাটাক নেওয়ার মতো একমাত্র প্লেয়ার হচ্ছে ভিনি, আমি যতটুকু দেখতে পেয়েছি। আর ভিনি ছাড়া অন্য কোনো প্লেয়ারকে দেখতেছিলাম না যে অ্যাটাক নিতে পারতেছে। আর ভিনি যে অ্যাটাকগুলো নিচ্ছে, ভিনির সাইডে খেলে কে, ভিনির লেফট সাইডে মরক্কোর ফুলব্যাক হিসেবে খেলে আশরাফ হাকিমি তো রাইট ফুলব্যাক, সেটা হচ্ছে ভিনিসিয়াসের সাইডে পড়তেছে অপোনেন্টের। তো আশরাফ হাকিমি থাকার কারণে এই সাইডটা মূলত তাদের স্ট্রং ছিল। আর ভিনিসিয়াস খুব একটা বাজে বারবার কাজ করতে পারে নাই, কিন্তু তারপরেও ভিনিসিয়াস জুনিয়র আজকে যা করে দেখিয়েছে, ভিনির কারণে আজকে আমরা একটা পয়েন্ট পেয়েছি। ভিনির কারণে ব্রাজিল একটা পয়েন্ট পেয়েছে, হারতে হয় না অ্যাটলিস্ট। আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে হঠাৎ করেই ব্রাহিম দিয়াজের অসাধারণ একটা পাস থেকে ইসমাইল সাইবেরি অসাধারণ একটা গোল করে ফেলে, যেটা কিনা ছিল পারফেক্ট একটা ম্যাচিউর ফিনিশিং। আর ব্রাহিম দিয়াজ যে পাসটা দিয়েছে, এই পাসটা দিতে পেরেছে মূলত ব্রাজিলের মিডফিল্ডের ধরপড় অবস্থার কারণে। কেননা ক্যাসিমিরো যখন একটু সামনে চলে যায়, তখন নিচে যে কাভার করবে সেখানে ব্রুনো গিমারেজ ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আর ব্রুনো গিমারেজ একা পুরোটা কীভাবে কাভার করবে? এই জায়গায় আমরা মূলত নেইমারের একটা অভাব খুঁজে পেয়েছি, যে নেইমার যদি একটু ওপরে খেলে তাহলে মিডফিল্ডে ভালোভাবে কভার করতে পারবে ক্যাসিমিরো। আর ক্যাসিমিরোকে যদি একটু ব্রুনো গিমারেজ ব্যাকআপ দিতে পারে, তাহলে মনে হয় ব্রাজিলের মিডফিল্ডটা একদম শক্তপোক্ত হয়ে যাবে এবং অপোনেন্ট, মানে গ্রুপ পর্বে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু যখন নকআউট স্টেজে যাবে তখন মনে হয় সমস্যা হওয়ার কথা। এটা আমার পার্সোনাল প্রিফার, কিন্তু মানে ব্রাজিলের মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে হবে। কেননা ব্রাজিল আজকে যে গোলটা কনসিড করেছে, এটা মিডফিল্ডের নড়বড়ে অবস্থার কারণেই কনসিড করতে হয়েছে। এই গোলটি হওয়ার মাত্র 11 মিনিট পরে ম্যাচের 31 মিনিটে দেখে ফেললাম আমরা আজকের ম্যাচের অসাধারণ সেরা একটি গোল। আজকের ম্যাচের দ্বিতীয় গোল, ভিনির ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারের দ্বিতীয় গোল। এক কথায় বলা চলে অসাধারণ, পারফেক্ট একটা ইন্ডিভিজুয়াল ফিনিশিং, ইন্ডিভিজুয়াল গোল। এই যে ব্রাজিল একটা গোল করছে, এই যে চাকাটা ঘুরছে, ফার্স্ট হাফে তো প্রথম দিকে মরক্কোই ডমিনেট করে গেছে, কিন্তু এই যে ব্রাজিল ডমিনেট করা শুরু হয়েছে, এই চাকাটা ঘুরছে মূলত এই যে কুলিং ব্রেক যখন দেয়, সেই সময়ে মানে মার্কিনোস এসে প্রথমে কোচ কার্লো আনচেলত্তির সাথে কথা বলে, সে মূলত মিডফিল্ডের সমস্যাটাকেই বুঝিয়ে তোলার চেষ্টা করেছে। এবং যখন ব্রাজিল একটা ফরমেশনের চেঞ্জ আনে, মানে প্রথমে তারা যেরকম ফরমেশনে খেলতেছিল সেখান থেকে চেঞ্জ করে যখন 4-2-3-1-এ ব্যাক করে, তারপরেই কিন্তু ভিনিসিয়াস এই গোলটা করার সুযোগ পায়। কেননা মানে ফার্স্টে ব্রাজিল যেমন লাইন আপ সাজাইছিল সেরকম অনুযায়ী যদি খেলতো, তাহলে হয়তো বা ব্রাজিলে আরও একটা অথবা দুইটা গোল হজম করতে হতো। কিন্তু ফরমেশনের যখন চেঞ্জ এসেছে, তারপর থেকে কিন্তু ব্রাজিল বেশ ভালোই ডমিনেট করে গেছে। ফার্স্ট হাফে ইভেন সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি যে ব্রাজিল 4-2-3-1 ফরমেশনেই খেলেছে। আর এই ফরমেশনটাই ব্রাজিলের জন্য ফেভার করে। আর কার্লো আনচেলত্তি মাঝে মাঝে মানে সে বুঝে উঠতে পারে না যে কোন ফরমেশনে খেলাবে, আর এই কারণে অনেক সময় ম্যাচের রেজাল্টের উপরে ইফেক্ট পড়ে। এভাবেই শেষ হয়ে যায় ফার্স্ট হাফ, এবং সেকেন্ড হাফের শুরুতেই আমরা দুইটা সাবস্টিটিউশন দেখতে পাই ব্রাজিলের। একটা হচ্ছে ইগোর থিয়াগো আর একটা হচ্ছে ফ্যাবিনোকে যে এই জায়গায় কী কারণে নামানো হয়েছে, এটা আমি তৎক্ষণাৎ বুঝতে না পারলেও পরবর্তীতে যখন ফরমেশনের চেঞ্জটা আসে, তখন আমি মূলত বুঝে গেছি যে ফ্যাবিনোকে এখানে কী কারণে খেলানো হয়েছে। আর এই ফ্যাবিনো মূলত সামনের দিকে প্রেস করতে পারে ভালো, এটা একটা ফ্যাবিনোর প্লাস পয়েন্ট, যেই কারণে ফ্যাবিনোকে নামানো হয়েছে। আর ইগোর থিয়াকে নামানোর কারণ তো এটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকের ম্যাচে মরক্কোর ফরওয়ার্ড ব্রাহিম দিয়াজ, যে কিনা রিয়াল মাদ্রিদে খেলে, এই ব্রাহিম দিয়াজকে এত পরিমাণে ফাউল করতেছিল ব্রাজিল, আর দু একটা ডাইভও দেখছি আমি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাহিম দিয়াজকে এত বেশি ফাউল করতেছিল যে শুধুমাত্র ব্রাহিম দিয়াজকে ফাউল করার কারণে ব্রাজিলের দুইটা প্লেয়ার ইয়েলো কার্ড কনসিড করেছে এবং অসংখ্য তো ফাউল হয়েছেই। মানে ব্রাহিমকে এত পরিমাণে ট্যাকেল করতেছিল ব্রাজিল যে সেই ছেলেটা বারবার ফাউলের শিকার হচ্ছিল, আর তাকে ফাউল করার কারণে দুইটা প্লেয়ার ইয়েলো কার্ড কনসিড করেছে। আর একটা জিনিস যেটা হলো, সেকেন্ড হাফে ব্রাজিলের বেশ কয়েকটা প্লেয়ার চেঞ্জ করলেও তারা মূলত কোনো রেজাল্টের পরিবর্তন আনতে পারতেছিল না। আর তার জন্য মানে ব্রাজিল অনেক কষ্ট করে গিয়েছে, রাফিনা, ভিনিসিয়াস এরা অনেক কষ্ট করে গিয়েছে, কিন্তু তারা কোনোভাবে রেজাল্ট বের করতে পারতেছিল না। তারা বেঞ্চ থেকে নেইমারও তাদেরকে সাপোর্ট করতেছিল, কিন্তু মানে কোনো প্লেয়ার মানে
কোনোভাবেই কাজে লাগাতে পারতেছিল না, রেজাল্ট বের করতে পারতেছিল না। আজকে আমার মনে হয়েছে যখন 60 মিনিট ওভার হয়েছে তখন দু একটা সাবস্টিটিউশন করা হয়েছে, সেই সময় এনরিককে নামালে হয়তোবা সে একটা রেজাল্ট বের করতে পারতো হয়তোবা, আমার এটা পার্সোনালি মনে হয়েছে। আর ব্রাজিল আজকে মানে সেকেন্ড হাফের অ্যাডিট টাইম যেটা 10 মিনিট দেওয়া হয়েছে সেই টাইমে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করছিল, ঠিক আছে, মানে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করছিল, সেখানে গোল হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু আবার দুইটা গোল খাওয়ারও পসিবিলিটি ছিল। সেখানে অ্যালিসন বেকার মারাত্মক দুইটা সেভ দিয়ে দেয়, যার কারণে গোল হওয়ার সম্ভাবনা একদমই কেটে যায়। আর ব্রাজিলও 2-3টা গোল করার চান্স পাইছিল, কিন্তু সেখানে গোল করার হাত থেকেও মানে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো সে সেভ দিয়ে দেয়, আর এর মাধ্যমে গোল হয় নাই। আজকের খেলাটা দেখার পরে একটা কথা অবশ্যই বলতেই হয়, মরক্কো আজকে যেরকম পারফরমেন্স করেছে, এই মরক্কোর এগেনস্টে ব্রাজিল যদি এমন পারফরমেন্স করে, কোনো রেজাল্ট বের করতে না পারে, একটা গোল শুধু বের করেছে যেটা কিনা ভিনির ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মাধ্যমে হয়ে গেছে, তাছাড়া আর কোনো গোল তারা করতে পারে নাই। আর এই মরক্কোর এগেনস্টে যদি ব্রাজিল এমন পারফরমেন্স করে, তাদের হয়তো বা গ্রুপ স্টেজে হাইতি, স্কটল্যান্ডের বিপক্ষে কোনো সমস্যা হবে না, তারা তুলনামূলকভাবে ছোট দল, কিন্তু যখন তাদের খেলা পড়বে নকআউট স্টেজে বড় বড় টিমের এগেনস্টে, কোনো ইউরোপিয়ান বড় দলের বিপক্ষে, তখন তারা কি করবে? মানে এখানে যেহেতু এরকম সমস্যা হচ্ছে, যদি আরও বড় দলের বিপক্ষে খেলতে হয় তখন জানি কীরকম সমস্যা ফেস করতে হয়, তখন জানি কিভাবে বের হয়ে ওঠে। আর যদি নেইমার ব্যাক করে তাহলে হয়তোবা এই যে মিডফিল্ডের সমস্যা এটা কেটে উঠতে পারবে, কিন্তু বর্তমান সময় যেরকম চলতেছে এরকম অবস্থায় ব্রাজিলের খুব খারাপ অবস্থা হতে পারে। আর আমি মনে করতেছি কার্লো আনচেলত্তিকে যদি আপনি একটা প্রশ্ন করেন যে এই মরক্কোর বিপক্ষে 1-1 গোল করার মাধ্যমে কার্লো আনচেলত্তি পাস করেছে নাকি ফেল করেছে, আমি তাহলে বলবো কোনো রকম 33 মার্ক পেয়ে শুধু পাস করেছে, পাস নাম্বারটা পেয়েছে। কেননা এটা মানে গোল্ডেন বা জিপিএ 5 পাওয়ার মতো রেজাল্ট না, এটা তেমন কিছুই না। কেননা কার্লো আনচেলত্তি যেই মানে ড্রটা করছে, এই ড্রটা যদি তেমন পারফরমেন্স করতো, যদি এমন হয়েছে যে অনেকগুলো তারা গোল করার অ্যাটেম্প নিছে, গোলকি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের মাধ্যমে আটকায় দিচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু তারা সেই রকম অ্যাটাকে নিতেই মানে সেরকমভাবে অ্যাটাকই করতে পারে নাই আমি যতটুকু দেখছি। মানে যতগুলো অ্যাটাক মিস হয়েছে মিডফিল্ড থেকে, সেইগুলা যদি মানে মিডফিল্ড থেকে মূলত খেলাটা কন্ট্রোল করা হয়, বর্তমান সময়ে ফুটবল কন্ট্রোল হয় মিডফিল্ড থেকে, আর মিডফিল্ড যদি দুর্বল হয় তাহলে সেটা কোনোভাবেই কভার করা পসিবল না। আর আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে ব্রাজিলের মিডফিল্ডের সমস্যা কীভাবে সমাধান হবে, এবং অন্য কোনো সমস্যা লুকিয়ে থাকলে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন।